প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাকিব, সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর যে ভূগোল বিষয়টি রয়েছে সেটি থেকে আলোচনা করব। আজকে নবম ও দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বিষয়ে যে একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প সেটি থেকে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় খাদ্যশস্য। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাভজনক, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন 2018 অনুযায়ী 2017-18 অর্থ বছরে জিডিপিতে সার্বিক কৃষিখাতের অবদান 14.10%। এদেশের শ্রমশক্তিতে মোট 40.60%ই কৃষিকাজে নিয়োজিত থাকে। কৃষিখাতে প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা ইত্যাদি। তো এই যে বাংলাদেশের কৃষি ফসল বা কৃষিজ ফসল রয়েছে সেটিকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে খাদ্যশস্য এবং অন্যটি হচ্ছে অর্থকরী ফসল। তো খাদ্যশস্যের ভিতর ধান, গম, ডাল, তেলবীজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল এইসব থাকে খাদ্যশস্যের ভিতর। আরেকটি হচ্ছে অর্থকরী ফসল। এই অর্থকরী ফসলে পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল ইত্যাদি থাকে। তো আজকে আমার আলোচনার বিষয় থাকবে খাদ্যশস্য নিয়ে। খাদ্যশস্যের ভিতর প্রথম এবং প্রধান সেটি হচ্ছে ধান। বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে ধানই প্রধান। এ দেশে আউশ, আমন, বোরো প্রভৃতি ধানের চাষ হয়ে থাকে। বাংলাদেশের সকল জেলায় ধান উৎপাদিত হয়, যেমন রংপুর, কুমিল্লা, দিনাজপুর ইত্যাদি জায়গায়। তো এই ধান চাষের জন্য আমরা মানচিত্রে দেখব যে কোন কোন জায়গাতে এটি উৎপাদিত হয়। এর আগে আমরা দেখে নেই এই ধান চাষের জন্য উপযোগী অবস্থাটা। তো উপযোগী অবস্থার ভিতর যে ধান চাষের জন্য 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এবং 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। আরেকটি হচ্ছে যে নদী অববাহিকায় পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। এজন্য বাংলাদেশের সর্বত্রই কিন্তু ধান বেশি জন্মে। তো এখন আমরা একটি মানচিত্রের মাধ্যমে ধানগুলো কোন কোন অঞ্চলে হয় সেটি আমরা একটু দেখে নিব। যেমন বাংলাদেশে ধান বেশি হয় রংপুরের দিকে। এই যে আমরা রংপুর, এরপর হচ্ছে কুমিল্লা, সিলেট, কিশোরগঞ্জ, তারপর রাজশাহী, ময়মনসিংহ। মানচিত্রে এই যে অঞ্চলগুলো দেখিয়েছি এই অঞ্চলগুলোতে বেশি ধান হয়। তারপর হচ্ছে যশোর, বরিশাল, এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণ ধান হয়, যা বাংলাদেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশেও মাঝে মাঝে রপ্তানি করা হয়। তো এই ধান চাষ আমরা যদি মানচিত্রের মাধ্যমে দেখি তাহলে কিন্তু জিনিসটি সহজ হবে এবং আমরা যখন একটি প্রশ্ন উত্তর করব তখন মানচিত্র অবশ্যই দেখানোর চেষ্টা করব, তাহলে বেশি নাম্বার পাওয়া সম্ভব। তারপরে হচ্ছে দ্বিতীয় সেটি হচ্ছে গম। দেখো, গম হচ্ছে বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশে প্রায় সব অঞ্চলে কিন্তু গম চাষ হয়। তবে উত্তর অঞ্চলে জেলাগুলোতে গম চাষ একটু বেশি হয়ে থাকে বা বিশেষ উপযোগী। তো এই গম চাষগুলোর জন্য যে উপযোগী অবস্থা সেটি হচ্ছে সাধারণত গম চাষের জন্য 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। যে জায়গায় ধান চাষের জন্য 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন ছিল, ওই জায়গায় 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস হয়ে গম হয় এবং 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় এই গম চাষ করার জন্য। এই কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষ ভালো হয় এবং গম চাষের জন্য যে উর্বর দোআঁশ মাটি এবং গম চাষের জন্য বিশেষ উপযোগী। আমরা যখন একটি প্রশ্ন উত্তর করব তখন এইভাবে ছক আকারে দেওয়ার চেষ্টা করব। তো ছক আকারে দিলে নাম্বারটা একটু বেশি পাওয়া সম্ভব হয়। এখন আমরা গম চাষের দেখি যে মানচিত্রে গম চাষ কোথায় হয়, বা এই যে একটা মানচিত্র দেখা যাচ্ছে
এই জায়গায় ধান, গম এবং তোমার অন্যান্য জিনিসগুলো একত্রে দেখানো হয়েছে। তো অন্যান্য যে সমস্ত খাদ্যশস্যের মধ্যে তেলবীজ, যেমন তেলবীজের ভিতর তিল, সরিষা, বাদাম, তিসি এবং ডালগুলোর ভিতরে আছে মসুর ডাল, মুগ ডাল, মটর, মাসকলাই, খেসারি এবং ভুট্টা, যব, আলু, সবজি, ফলমূল ইত্যাদি কিন্তু খাদ্যশস্যের প্রধান বা সারা বাংলাদেশে এসব হয়ে থাকে। বাংলাদেশে শীতকালে এইসব খাদ্যশস্য কম খরচে চাষ করা যায়। পানি সেচের বিশেষ প্রয়োজন হয় না, বিদ্যুৎ খরচ কম হয়, ফলে কৃষকের কৃষিপণ্য বিক্রয় অধিক লাভবান হওয়ার সুযোগ থাকে। তো এই জিনিসগুলো আমরা মানচিত্রে যদি দেখি তাহলে সবগুলো একসাথে। প্রথমে মানচিত্র যে দিব, মানচিত্র দেওয়ার জন্য আমাদের যে সমস্ত জিনিস একদম মাস্ট প্রয়োজন যে মানচিত্রের ভিতরে থাকতেই হবে, সেটি হচ্ছে আমরা একটি মানচিত্র আঁকবো পরীক্ষার খাতায়, এবং মানচিত্র এঁকে এই যে উত্তর, হ্যাঁ উত্তর এই জিনিসটা দিতে হবে। এবং দেখো এই যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে, এই সাংকেতিক চিহ্নগুলো আমরা দিব। তো সাংকেতিক চিহ্ন দিলে যেমন ধানের ভিতর ধানের শীষের মতো একটি চিহ্ন দেওয়া আছে এবং গমের ভিতর দেওয়া আছে এক ধরনের চিহ্ন। তো এই ধানের শীষের মতো যে সমস্ত জায়গায় চিহ্ন দেওয়া থাকবে মানে কি, তার মাঝেতে দেখে বোঝা যাবে ও সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণ ধান হয়। আবার গমের জন্য যে চিহ্নটি দেওয়া আছে ওগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো বাংলাদেশের যে সমস্ত অঞ্চল দেওয়া আছে ওই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণ গম চাষ হয়। তো আমরা এই সাংকেতিক চিহ্নটা মেনটেন করার চেষ্টা করব যেন খাতায় বেশি নাম্বার পাওয়া যায়। তো এখন আমরা দেখি মানচিত্রে গম কোন অঞ্চলে বেশি হয়। যেমন আমরা আগেই জানি যে উত্তর অঞ্চলে বাংলাদেশের গম অনেক পরিমাণ বা অনেক বেশি হয়ে থাকে। যেমন দিনাজপুরে প্রচুর পরিমাণ, এই যে দিনাজপুর রয়েছে, দিনাজপুরে প্রচুর পরিমাণ গম হয়, তারপর হচ্ছে রংপুরে প্রচুর পরিমাণ গম হয়। এই সমস্ত স্থানে গমের এই চিহ্নটা কিন্তু বেশি। তারপর হচ্ছে পাবনা অঞ্চলে দেখা যায় যে অনেক পরিমাণ গম হয়, এই যে পাবনা। তারপর হচ্ছে রাজশাহী অঞ্চলে গম হয়, কুষ্টি অঞ্চলে গম হয়, তারপর হচ্ছে যশোর অঞ্চলে গম হয়। তো এই সমস্ত যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণ গম হয়, তো এই গমের এই চিহ্নটা দেওয়া আছে। তো এই চিহ্নটা যখনই আমরা দেখব এই অঞ্চলে, তখন আমরা বুঝতে পারবো এই সব অঞ্চলে প্রচুর পরিমাণ গম উৎপাদন হয়। তো আমার মনে হয় যে এখন আমরা যে বাংলাদেশের খাদ্যশস্যগুলো যে কোন কোন খাদ্যশস্য রয়েছে, প্রধান রয়েছে ধান এবং দ্বিতীয় হচ্ছে গম এবং অন্যান্য অনেক মুসুরি ডাল অথবা তেলবীজ রয়েছে। এইসব বাংলাদেশে বা সবজি ফলমূল প্রচুর পরিমাণ উৎপাদন হয়। এগুলো আমরা কীভাবে মানে উপযোগী অবস্থা এই ধান বা গম বা অন্যান্য যেই খাদ্যশস্য কী মানে উপযোগী অবস্থাটা কীভাবে বা কত পরিমাণ তাপ দরকার বা কী পরিমাণ বৃষ্টিপাত দরকার, এই জিনিসগুলো আমরা এই আলোচনা থেকে জানলাম। এবং একটি মানচিত্রে কীভাবে এগুলো উপস্থাপন করব সেই জিনিসটি দেখলাম। আমার মনে হয় এই জিনিসগুলো বা এই আলোচনা যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো তাহলে একটি পরীক্ষা বা অন্যান্য ইয়েতে প্রচুর পরিমাণ নাম্বার পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের এই আলোচনা আমরা বুঝলাম এবং দেখলাম। তারপর নেক্সট আমরা হয়তো বা অর্থকরী ফসলগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।